সুভাষপুর গ্রামে হারু নামের এক ব্যবসায়ীর স্ত্রীর কোল আলোক করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু মেয়ের জন্মের পরই দাইমা হারুকে জানায় তার স্ত্রী আর বেশিক্ষণ বাঁচবে না। না, এ হতে পারে না। তোমার কিছু হয়ে গেলে আমাদের সন্তানকে আমি একা কি করে মানুষ করব? তুমি আমায় কঠিন পরীক্ষায় ফেলে যেও না বউ। তুমি এভাবে ভেঙে পড়ো না। বিধাতার লেখা নিয়তির ওপর যে আমাদের কারো হাত নেই, তাই বলছি তুমি মনকে শক্ত করো। তুমি আমায় কথা দাও, আমি মরে গেলে তুমি আরেকটি বিয়ে করবে। না বউ, তা আমি পারবো না। তোমার জায়গা আমি কাউকে দিতে পারবো না। তোমার জন্য না হলেও আমার সন্তানের কথাটা একবার চিন্তা করো। তুমি একা ওকে কি করে সামলাবে বলো তো? তাই বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে একটা মা এনে দেবে। কথা দাও আমায়। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি। এরপর হারুর স্ত্রী মারা যায় এবং তারপর সে রমনা নামের এক মহিলাকে তার স্ত্রী করে বাড়িতে নিয়ে আসে। এই নাও রমনা, আমার এই 2 দিন বয়সী ছোট্ট মেয়েকে আমি আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে নিজের গর্ভের সন্তানের মতো ভালোবেসো। কিন্তু ঠিক আছে। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু তারপরও তার মরে যাওয়ার 2 দিন বাদেই তোমায় কেন বিয়ে করে এনেছি জানো রমনা? কারণ আমার এই মেয়ে যেন মায়ের কষ্ট করতে না হয়। আর তেমনটাই যে আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি। এসব কি বলছেন কি আপনি? আমাকে শুধু এই বাচ্চা মানুষ করতে বিয়ে করে এনেছেন? তাহলে তো আপনি একটা ঝি রেখে দিলেই পারতেন নাকি? তাও হয়তো পারতাম, তবে ঝিয়ের কাছে তো আমার মেয়ের মায়ের স্বাদটা মেটাতে পারতাম না। আর তুমি এত দুশ্চিন্তা করো না, তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হবে না। তবে তুমি দয়া করে আমার মেয়েকে বুঝতে দিও না তুমি যে ওর সৎ মা। ঠিক আছে। রমনা, কি হলো কি রমনা? আমার মেয়েটা এত কাঁদছে কেন? কি জানি বাপু। আমার এই ছোট্ট মেয়েটা একা একা বিছানায় শুয়ে আছে, আর তুমি তোমার সাজগোজ দিয়ে পড়ে আছো। একটিবারও ওর কাছে আসছো না কেন? এই এক্ষুনি তো মেয়েটা আমার বিছানা থেকে পড়ে যেতে পারতো, তখন তো সর্বনাশ হয়ে যেত। তোমার মেয়ে তো কেঁদেই থাকে সব সময়। অতবার ওর কান্না কে সামলাবে বলো তো? বাচ্চা মানুষ, এই বয়সে ওর মাকে হারিয়েছে, কোথায় ওকে তুমি তোমার বুকে আগলে রাখবে তা নয়। এসব বলেই চলেছো, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি রমনা। এই শোনো, তুমি এত বড় বড় কথা বলো না। তুমি কি সব সময় বাড়িতে বসে থাকো নাকি? তুমি যখন বাড়িতে না থাকো তখন তোমার এই মেয়েকে কে দেখে বলো তো? তখন তো আমাকেই দেখতে হয়। আর এখন তুমি বাড়িতে আছো, এখন তুমি সামলাও তোমার মেয়েকে। আমি এখন পারবো না। তোমায় আর আমার কিছু বলা নেই রমনা। এরপর তার ছোট্ট মেয়েটিকে নিয়ে সে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। তুমি যখন পরের বাচ্চার দায়িত্ব সামলাতেই পারবে না, তখন এমন বাচ্চাওয়ালা লোকের সাথে বিয়ে করতে এসেছো কেন বলো তো? ভাবলাম এই লোকটার টাকা পয়সা তো ভালোই আছে, অভাবের সংসার থেকে এসে খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবো। কিন্তু এই মেয়েটা যে আমায় এমন জ্বালিয়ে মারবে সেটা তো বুঝতে পারিনি দিদি। এইসব বলো না। এসব কথা যদি হারুর কানে যায় তবে সে যে তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে। শুধুমাত্র তার ওই মেয়েটার জন্যই তোমাকে বিয়ে করে এনেছে, সে কথা তোমায় প্রথম দিনই বলে দিয়েছিল। এরপর যদি সে বুঝতে পারে যে তার মেয়েটাকে তুমি দুচোখে দেখতে পারো না, তবে সে তোমায় এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। না 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 না, এ বাড়ি থেকে আমায় চলে গেলে চলবে না। আমায় একটা বুদ্ধি দাও না দিদি। কি এমন করলে সে আর আমায় এ বাড়ি থেকে তাড়াবে না? বলছি শোনো, হারুর বাচ্চাটার প্রতি ভীষণ টান। আর তাই তো তোমাদের যখন আরো একটা বাচ্চা জন্মাবে না, তখন দেখবে এ বাড়িতে তোমার একটা অন্যরকম শক্তি আর দাবি হয়ে যাবে। তখন সে চাইলেও আর তোমাকে বাড়ি থেকে বের করতে পারবে না গো। কথাটা তুমি ঠিকই বলেছো। বেশ, তাহলে কায়দা মতো বেটাকে বাগে আনতে হবে, তাই না? এরপর কেটে যায় বছর খানেক। রমনার কোল আলো করে আর একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর হারু তার বড় মেয়ে পূর্ণিমা ও ছোট মেয়ে রাখিকে আদর স্নেহ দিয়ে বড় করতে থাকে। রাখি পূর্ণিমা 2 বোনই বড় হয়ে যায়। পূর্ণিমা তার বাবার মতো শান্ত মেজাজের আর খুব সরল মনের, আর রাখি তার মায়ের মতো অহংকারী ও বদমেজাজ। রাখি বোন আমার, আমাকে আজ একটু রান্না করতে সাহায্য করবি? আসলে আজ আমার শরীরটা না খুব একটা ভালো নেই। কাল রাতে খুব জ্বর এসেছিল রে, কিন্তু রান্না তো করতেই হবে।
রান্না না করলে আমরা সবাই কি খাবো বলতো? মাকে বলার তো সাহস পাচ্ছি না। মাকে বললে হয়তো মা রাগ করবে, তাই তোকেই বলছি বোন, তুই আমায় আজ একটু সাহায্য করে দে না। এসব কথা তুই কাকে বলছিস? কেন বোন, তোকে বলছি। তুই আমায় রান্না করতে বলছিস? তোর তো সাহস কম না। আমাকে কোনোদিন উনুন ঘরে যেতে দেখেছিস তুই? না না বোন, আমি তোকে একা রান্না করতে বলছি না তো। আমি বলছি তুই আমায় একটু সাহায্য করে দিবি। এই ধর, একটু সবজি কেটে দিলি, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রে বোন। না না, ওসব কাজ আমি করতে পারবো না, তুই একাই কর। আর একটু বেশি কথা বললে কিন্তু আমি মাকে গিয়ে সব বলে দেব। তারপর দেখবি মা তোকে কেমন পিটুনিটা দেয়। কি হয়েছে কি রে? এখানে দু বোন কি নিয়ে এত চেঁচামেচি করছিস? এই দেখো না মা, পূর্ণিমা আমায় দিয়ে রান্না করাতে চাচ্ছে। বলছে আজ নাকি ও রান্না করতে পারবে না, আমাকে সব রান্না করতে বলেছে। তুমি বলো মা, আমার এই সুন্দর হাত দুটো রান্নাঘরে গিয়ে পুড়ে যাবে না? আর তাছাড়া আমি কি রান্না করতে পারি? বলো মা, তুমি ওকে কিছু বলো তো। পূর্ণিমা, তুই আমার মেয়েকে দিয়ে রান্না করাতে চাইছিস? এই মেয়েকে দিয়ে এখানকার কুটোটি ওখানে কোনোদিন সরায়নি, আর তুই তাকে দিয়ে কিনা রান্নাঘরের কাজ করাতে চাইছিস? এত বড় সাহস তুই কোথায় পেলি? না না মা, রাখি মিথ্যে বলছে। আমি ওকে একা একা রান্না করতে বলিনি। আসলে কাল রাতে না আমার বড্ড জ্বর হয়েছে, মাথাটার মধ্যেও কেমন ঘুরছে। একা একা কাজ করা তো আমার পক্ষে সম্ভব নয়, আর তাই আমি ওকে বলেছিলাম আমায় একটু সাহায্য করে দিতে। ওকে তো আমি একা রান্না করতে বলিনি। দেখেছো মা, দেখেছো তোমার সামনে কি করে আমায় আবার মিথ্যেবাদী বলছে। তুমি ওকে কিচ্ছুটি বলবে না? তবে রে, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে মিথ্যেবাদী বলছিস? আজ দেখাচ্ছি তোকে মজা। এই কথা বলে রমনা রান্নাঘরের উনুন থেকে একটি খুন্তি গরম করে নিয়ে এসে তারপর সেই উত্তপ্ত খুন্তিটি দিয়ে রাখির হাতে ছ্যাঁকা দিয়ে দেয়। মা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মা। আমার ভুল হয়েছে, আমার শরীর খারাপ মা, আমাকে ছেড়ে দাও। আমি অসুস্থ শরীর নিয়ে একাই সব কাজ করব, তাও আমাকে আর কষ্ট দিও না, দিও না মা। তোর মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। এরপর রাখি আর রমনা তার ঘরে চলে যায়। এ কি, আজ পূর্ণিমা আমাদের সাথে একসাথে বসে খাবে না? পূর্ণিমাকে দেখতে পাচ্ছি না কেন? তোমায় অত সব দেখে কি কাজ বলো তো? ওর সময় হলে ও খেয়ে নেবে, তুমি তোমার খাবারটা খেয়ে নাও না। না না, মেয়েটা খেলো কি না খেলো সেসব না দেখে আমি কি করে খেয়ে নেই বলো তো? আমি পূর্ণিমাকে ডেকে নিয়ে আসছি, তোমরা খাওয়া আরম্ভ করো। ও মা, এবার কি হবে? বাবাকে যদি পূর্ণিমা সব কিছু বলে দেয়? না 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 না, পূর্ণিমার সেই সাহস নেই, বুঝেছিস তো? এরপর হারু খাবার ঘর থেকে উঠে পূর্ণিমার কাছে যায় আর গিয়ে দেখতে পায় সে অনেক কাঁদছে। এ কি মা পূর্ণিমা, তুই একা একা ঘরে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কই না তো বাবা, কিছু হয়নি, এমনি। কিছু হয়নি বললেই হলো, সত্যি করে বল কি হয়েছে? আসলে বাবা, মায়ের কথা আজ বড্ড বেশি মনে পড়ছিল, তাই আর কি। বুঝেছি, যে মাকে কোনোদিনও দুই চোখে দেখিসনি, যার কাছে বড় হওয়ার সুযোগটুকু পাসনি, তার কথা মনে করে আর কি হবে। চল মা, খেতে চল। এ কথা বলে হারু তার মেয়ে পূর্ণিমার হাত ধরে খাবার ঘরে নিয়ে যেতে চায়। অমনি পূর্ণিমার ক্ষত জায়গায় ব্যথা লাগে আর পূর্ণিমা চেঁচিয়ে ওঠে, আহ বাবা, আমার খুব লাগছে বাবা। কেন রে মা, কি হয়েছে? ও মা, এ তো দেখছি পুড়ে গেছে তোর হাত। এতখানি জায়গা নিয়ে পুড়লো কি করে? তখনই রমনার তার মেয়ে রাখি পূর্ণিমার ঘরে চলে আসে। পূর্ণিমা, কি করে রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছিস বলতো? তোকে কত করে বললাম যে রান্না করতে হবে না, আমি রান্না করছি, তা নয় তুই আমার কোনো কথা শুনলি না, আর বললি বাবার নাকি তোর হাতের রান্না বেশি পছন্দ। কি রে পূর্ণিমা, বাবাকে বল আমি সত্যি বলছি কি না? হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে। আমি পাকামো করে রান্না করতে গিয়ে এভাবে হাত
হাত পুড়িয়েছি। আমি যেন আর তোকে রান্নাঘরে যে না দেখি। তোকে আর পাকনামো করে বাড়ির কোনো কাজ করতে হবে না। আর রমনা, তোমরা বাড়িতে আছো কি করতে? তোমরা দেখবে ও যেন বাড়িতে আর কোনো কাজ করতে গিয়ে নিজের এমন বিপদ ডেকে না আনে। ঠিক আছে। সারাটা দিন আমি কাজের জন্য বাড়ির বাইরে থাকি, আর মেয়েটা সৎমায়ের কাছেই বড় হলো। সারাটা জীবন ওর সৎমা ওকে কতটুকু ভালোবাসে কে জানে। আদৌ রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে মেয়েটা নাকি অন্য কিছু। আমার আরেকটু সচেতন হতে হবে, মেয়েটার উপর খেয়াল রাখতে হবে। ও মা, দেখো, পূর্ণিমাকে বলেছিলাম আমার জামা কাপড়গুলো কেচে দিতে আর জুতোটাও পরিষ্কার করে রাখতে। আমার তো আজ বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল, ও সেগুলো কিছুটি করেনি। মা, এখন আমি কি পরে যাব বলো তো? কিরে পূর্ণিমা, রাকি যা বলছে সত্যি বলছে নাকি? তুই কি এসব করেছিস? মা, তোমায় তো আমি কালই বললাম আমার শরীরে বড্ড জ্বর হয়েছে। শরীরটা আমার ভীষণ খারাপ, মাথা উঁচু করে দাঁড়াতে পর্যন্ত পারছি না। তবুও সেই শরীর নিয়ে বাড়ির সবার জন্য রান্না করছি, তার উপরে তুমি আমার হাতটাও পরিয়ে দিয়েছো। তাহলে এই পোড়া হাত নিয়ে আমি কি করে ওর জামা কাপড়গুলো কেচে দেব বলো তো? আর কি করেই বা জুতো পরিষ্কার করে দেব? তুমি আমার উপর যত অত্যাচার করো তার কোনো অংশই তো আমি বাবার কাছে বলি না, সংসারে অশান্তি হবে বলে। তবে তুমি দিনের পর দিন আমার উপর অত্যাচার যেন আরো বাড়িয়ে দিচ্ছ। এবার যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে মা, এবার কিন্তু আমি বাবাকে সবকিছু বলে দিতে বাধ্য হব। দেখেছো মা, পূর্ণিমা তোমাকে ভয় দেখাচ্ছে। ও নাকি বাবাকে সব কিছু বলে দেবে। দিন দিন ওর সাহসটা কেমন বেড়ে চলেছে বলো? সেটাই তো দেখছি আর ভাবছি, তোর বড্ড সাহস হয়েছে তাই না রে পূর্ণিমা? দাঁড়া, কাল তোর ওই কথার জন্য তোর হাত পুড়িয়ে দিয়েছিলাম না, আর আজ তুই এত বড় কথা আমায় শোনালি। দাঁড়া, আমি এক্ষুনি, ঠিক আছে, তবে আজই আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এ কথা বলে রমনা রান্নাঘরের দিকে যায়, আর সে রান্নাঘরের জ্বলন্ত উনুন থেকে এক জ্বলন্ত চেলা কাঠ নিয়ে আসে পূর্ণিমার কাছে, আর পূর্ণিমার শাড়িতে আগুন লাগিয়ে দেয়। আহ, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। তখনই পূর্ণিমার বাবা এসে এক বালতি জল ঢেলে তার শরীরের আগুন নিভিয়ে দেয়। কিছু হয়নি মা, ভয় পাস না, আমি এসে গেছি। তোর বাবা এসে গেছে তোর কাছে, আর কোনো ভয় নেই তোর। ও মা, বাবা তো সব চোখের সামনে দেখে নিল, এখন কি হবে? এটা কি হয়ে গেল? এই লোকটা এই অসময় বাড়িতে চলে এলো কি করে? এ সময় তো ওনার আসার কথা নয়। আমার এত দিনের করা সব কিছু তো এখন লোকের সামনে ধরা পড়ে গেল, আর নিশ্চয়ই আমার রোগে থাকবে না। ছি 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 রমনা, মানুষ এতটা খারাপ হতে পারে? আমি জানতাম না তুমি আমার মেয়েটাকে ততটা ভালোবাসো না যতটা নিজের পেটের মেয়েকে ভালোবাসো। তুমি যে এতটা নিচে নামতে পারো এটা আমি স্বপ্নেও ভাবিনি। আজ নিজের চোখে দেখে তা বুঝতে পারলাম। আর রাখি, তুই তোর মায়ের পেট থেকে হলেও তোর বোন পূর্ণিমার শরীরে যে রক্ত বইছে, তোর শরীরে তো সে রক্ত বইছে। তুই তোর রক্তের বোনের সাথে এমনটা কি করে করতে পারলি? যা, তোরা এক্ষুনি দুই মা মেয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, সব দোষ মায়ের। বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর জন্যই তো এত সব করলাম, আর তুই এখন সব দোষ আমায় দিয়ে দিচ্ছিস। সেই মেয়ে এক মিনিটে তার মায়ের সাথে এমন পাল্টে দিতে পারে, সেই মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নেই। এরপর হারু রমনা ও রাখিকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সে পূর্ণিমাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলে। পূর্ণিমা তার সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পায়। এরপর কেটে যায় অনেকগুলো দিন। এরপর একদিন, এ কি রমনা, রাখি, তোমরা আবার আমার বাড়িতে এসেছো কেন? তোমাদের তো আমি সেদিনই তাড়িয়ে দিয়েছিলাম, আজ আবার কি চাই তোমাদের? বাবা, তুমি ওদেরকে কিচ্ছু বলো না, আমি ওদেরকে নিয়ে এসেছি। ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। বাবা, এতগুলো দিন ওদের রাস্তায় রাস্তায় কেটেছে, ওদের থাকা খাওয়ার মতো কোনো জায়গাও নেই বাবা। তাই আমি ওদের ক্ষমা করে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আর একটিবারের জন্য হলো ওদেরকে সুযোগ দাও। যে মেয়েকে আমরা সারা জীবন অত্যাচার করেছি, কষ্ট দিয়েছি,
আর সেই মেয়ে আমায় ক্ষমা করে দেখিয়ে দিল যে দয়া মায়া কাকে বলে। আমায় তুমি একটি বারের জন্য সুযোগ দাও, দেখবে পূর্ণিমার জন্য আমি এক আদর্শ মা হয়ে উঠবো। বেশ, পূর্ণিমার কথাই তবে তোমাদের একটিবার সুযোগ দিলাম আমি। এরপর রমনা ও রাখি তাদের ভুল শুধরে নিয়ে ভালো হয়ে যায় এবং হারু ও পূর্ণিমাকে সাথে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।